আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে গত ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ডাকসু নির্বাচন হয়েছে। তো সেই নির্বাচনে অনেক সারাদিন আমরা দেখেছি অনেক নাটকীয়তা, এই অভিযোগ পাল্টা অভিযোগ এইসব আমরা দেখেছি। তারপর ভোট গণনা বহু রাতে পাবলিশড হয়েছে রেজাল্ট। তো সেই রেজাল্টে বিজয়ী প্যানেল ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল বিজয়ী হয়েছে। সেখানে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক 3 পদ সহ অধিকাংশ যে রয়েছে পদ, এইগুলি ছাত্র শিবিরের দখলে চলে গিয়েছে। এখানে সারাদিন যদিও কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি বা গোলযোগ বা সংঘর্ষ হয়নি, সংঘাত হয়নি, তারপরেও অভিযোগের কোনো সীমা ছিল না। 2 পক্ষ 3 পক্ষ, বৈষম্য বিরোধী প্যানেল, ছাত্রদলের প্যানেল, তারপর আপনার ছাত্র শিবিরের প্যানেল, বাম যারা আছে তারা, মোটামুটি সবাই প্রশাসনকে একরকম দোষারোপ করেছে। তো আজ আপনারা জানেন ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখানে ছাত্রদল নেতৃত্বাধীন যে প্যানেল সেটা তারা বর্জন করেছে ভোট কারচুপির অভিযোগ এনে। আর আমরা দেখেছি দুপুরবেলা ছাত্রদলের যে ভিপি শেখ সাদি এবং জিএস পদপ্রার্থী মহিলা প্রার্থী বৈশাখী, ওনারা শামসুন্নাহার হলে প্রবেশ করা নিয়ে এখানে অনেক ঝামেলা হয়েছে। তারপর শেখ মুজিব হল থেকে গ্রেপ্তার করেছে ছাত্রদলের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সভাপতিকে, ছাত্রদলের কেন্দ্রীয় সহসভাপতিকে একজনকে গ্রেপ্তার করেছে সেখানে বিভিন্ন অভিযোগ এনে। আমরা এরকম অনেক কিছুই দেখেছি। তো তারপর ছাত্রদল তো এখন নির্বাচন বর্জন করেছে। আমার শিরোনাম হলো জামাত শিবির রাজাকার, বিএনপিতে হাহাকার। আমি এই শিরোনাম দিয়েছি। আপনি জানেন সারা বাংলাদেশের আনাচে কানাচে আপনি যাকেই বলেন না কেন যে সে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না, তাহলে একেবারে সে হয়তো দেশের কোনো খোঁজখবর রাখে না। একেবারে সাধারণ মানুষ, তারা খেটে খাওয়া আমরা যারা আছি, আমাদের মধ্যেও অনেক আছে যারা নাকি রাজনীতির কোনো খোঁজখবর নেয় না। আলেফ, তুমি কি করলা আব্বু? আর বাবা, তাহলে তুমি এটা অফ করো। আচ্ছা তুমি চুপ করো আব্বু। আলেফ, তুমি চুপ করো বাবা, চুপ করো প্লিজ, চুপ করো। তো সরি, ছেলেটা টিভি চালিয়ে দিয়েছিল জোরে। তো দেখেন, আপনি যদি এই কথা বলেন যে আপনি কোনো দলকে সমর্থন করেন না, তাহলে আমি বলবো আপনি মিথ্যাবাদী। যদি একটু সচেতন হন আর কি, কোনো না কোনোভাবে আপনি একটা দলকে সমর্থন করছেন এই দেশে, তা আমিও কিন্তু তার এই বাস্তবতার বাহিরে নয়। এবং ইতিমধ্যেই অনেকেই জানে যে আমরা কোনো একটা দলকে সমর্থন করি। তো যাই হোক, এখন আপনি যদি দলকানা হয়ে যান দলকে সমর্থন করে, সেটা এক কথা। আর দলকে সমর্থন করে যদি আপনি প্রতিষ্ঠার চেষ্টা করেন, রাজনীতি মানে কি? রাজার নীতি। আপনি যদি রাজনীতির কোনো একটা দলকে সমর্থন করেন, এমন একটা দলকে যে নাকি নীতি নৈতিকতা আদর্শ লালন করে অন্তরে, অন্যকেও আদর্শ শেখায়, সে আদর্শ দ্বারা দেশ ও জনগণের সেবা করে, তাহলে
সমস্যা কি? আপনি সেই রাজনৈতিক দলকে আপনি সমর্থন করতেই পারেন, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। তো যাই হোক, আমরা কোনো একটা রাজনৈতিক দলকে সমর্থন করি বা করেছি, এর জন্য অনেক নিপীড়ন নির্যাতনের শিকারও হয়েছি, যদিও আমরা কোনো লিখিত দলিল নাই যে আমরা কোনো রাজনৈতিক দলের অন্তর্ভুক্ত, আমাদের কোনো লিখিত দলিল নেই, তবুও আমরা সমর্থনের কারণে শুধু রাজাকার গালি শুনেছি। রাজাকার মানে জামাত শিবির বলে আমাদেরকে ট্যাগ দিয়ে চেয়েছিল আমাদেরকে জঙ্গি সাজিয়ে ক্ষতিগ্রস্ত করতে। কিন্তু যেহেতু পারিবারিকভাবেই আমরা কোনো রকম উগ্রপন্থাকে পছন্দ করি না, আমরা কোনো অন্যায়কে পছন্দ করি না, আমরা নীতি নৈতিকতাকে সেই জিনিসটা শিখে উঠেছি, তাই আমাদেরকে ওই খারাপ উদ্দেশ্য বাস্তবায়নকারী যারা ছিল তারা সফল হয়নি, আলহামদুলিল্লাহ। যাই হোক, তো এখন আপনি জামাত শিবির রাজাকার, আমি এই কথাটা কেন বলেছি, আর বিএনপিতে হাহাকার সেটাও কেন বলেছি? আপনি দেখেন, বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছে, আর আপনি নিশ্চয়ই মনে আছে 14 জুলাই 2024-এর কথা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিল মুক্তিযোদ্ধার সন্তান কোটা পাবে না, চাকরি পাবে না, কি রাজাকারের সন্তানেরা পাবে, এই কথা যখন বলল, আর এই কথা বলার কারণে কিন্তু তার পতনের সূচনা, পতনের যে ধ্বনি, সেই ধ্বনি কিন্তু বেজে উঠেছিল, ঘণ্টা বেজে উঠেছিল, এবং সেই ঘণ্টা কিন্তু টানতে টানতে 5 আগস্ট পর্যন্ত এসে হাসিনা পালাতে বাধ্য হয়েছিল। এই 15 আগস্ট রাত, অর্থাৎ 14 জুলাই দিবাগত রাত, 15 আগস্ট রাতে কিন্তু মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এমন শিরোনাম, এমন কিন্তু স্লোগানে মুখরিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা। তো যারা আত্মস্বীকৃত নিজেকে সার্টিফিকেট সনদ দিয়েছে আমি রাজাকার, সেখানে আপনি রাজাকার বলে একজনকে গায়েল করবেন, সেটা কতটুকু যৌক্তিক আপনি নিজেই ভাবেন। যারা নিজেকে বলেছে যে আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, যেখানে তৎকালীন বিচারপতি ওই যে শামসুদ্দিন, যেটা এখন গ্রেপ্তার করেছে, আল্লাহ মাফ করুক, তার নাম মুখে আনলো আমার কষ্ট লাগে। সে এমন দুর্নীতিবাদ ছিল, সে তো হিংস্র ছিল ওই বিচারপতি। তাকে সে বিভিন্ন টক শোতে গিয়েও অনেক কিছু বলেছে। তৎকালীন আওয়ামী লীগের সাংবাদিক প্যানেল, আওয়ামী লীগের বুদ্ধিজীবী প্যানেল, তারা কিন্তু বিভিন্ন সভা সমাবেশ, সেমিনার, টক শোতে এই কথার জন্য নিজেকে লজ্জিত করেছে, বলেছে যে আমরা নিজেরা লজ্জিত, আমরা এই দেশে বাস করি, কিভাবে তারা নিজেদেরকে রাজাকার বলে। তো আপনি যারা এই কথা শোনার পরেও নিজেদেরকে রাজাকার বলে স্বীকৃতি দিয়েছে, আপনি কিভাবে মনে করেন এই দেশে তাদেরকে আবার রাজাকার গালি দিয়ে আপনি তাদেরকে ঘায়েল করে ফেলবেন? যেখানে আপনি নিশ্চয়ই আমাদের শহীদ আবরার ফাহাদের নাম শুনেছেন। আবরার ফাহাদকে এই শিবির তকমা দিয়ে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছে, সেই কথা ভোলার নয়। দেখেন আমার গা লোম দাঁড়িয়ে গিয়েছে, কাটা দিয়ে উঠেছে। আমরা এত কষ্ট পেয়েছি, এখনও আবরার ফাহাদের মৃত্যুর যেভাবে ট্রেসারে উঠিয়েছিল, তাকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেই কাহিনী যখন আমরা শুনি তখন আমাদের চোখে জল চলে আসে। আমি এখন আপনার সামনে দাঁড়িয়ে আছি, আমার চোখে পানি টলমল করছে। আপনি কিভাবে ভাবেন এই 24 পরবর্তী সময়ে, অর্থাৎ 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি একজনকে রাজাকার বলে গালি দিয়ে এই দেশের মানুষকে আপনার পক্ষে নিয়ে আসবেন? কিভাবে? যদি আপনি এই কথা এটা যদি আপনার এই চিন্তা যদি বাস্তবে পরিণত করতে পারতেন বা বাস্তব যদি হতো, তাহলে তার 5 আগস্ট সংঘটিত হতো না। এই কথার সাথে যদি জনগণের মতামত থাকতো, তাহলে তো 5 আগস্ট হইতো না। সুতরাং জামাত শিবির রাজাকার, এই কথা পচে গিয়েছে, পুরাণ হয়ে গিয়েছে।
আপনি পুরানটা বাদ দিয়ে এখন নতুন কিছু নিয়ে ভাবেন, কিভাবে গায়েল করা যায় সেই জিনিসটা নিয়ে ভাবেন। যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, পাবলিক বলেন আর প্রাইভেট বলেন, সব জায়গায় তাদের প্রতিনিধি, ওই রাজাকারদের প্রতিনিধি, ওই শিবিরের প্রতিনিধি তারা দখল করে নিয়েছে ইতিমধ্যেই। ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, মিডিয়া, সংবাদ মাধ্যম, প্রায় বেশিরভাগ ক্ষেত্রেই আদালত, পাড়া, পুলিশ, সেনাবাহিনীর অংশ বিশেষ সহ দখল করে নিয়েছে। সেখানে আপনারা কি করছেন? জামাত শিবির রাজাকার বলে অঙ্গভঙ্গি করছেন, প্রাতাত্মা বলে অঙ্গভঙ্গি করছেন রাস্তায় দাঁড়িয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে ওই দিন 9 সেপ্টেম্বর রাতে আপনারা কিভাবে, এই যে আমাদের রবিউল ইসলাম নয়ন সাহেব যুবদলের, তিনি অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছেন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওনাকে কিভাবে নির্যাতন করেছে ওনার মুখের বর্ণনা আমরা শুনেছি। তাছাড়া তো আমরা জানি ওনাকে ডুম করে নেওয়া হয়েছিল, ভেবেছিল উনি মরে গিয়েছে নির্যাতনের জন্য। পরে ডাক্তার ওনার পালস চেক করে দেখে না, উনি জীবিত আছে। উনি কিভাবে অঙ্গভঙ্গি করে এইভাবে বলে জামাত শিবির রাজাকার বলে উনি গালি দিয়ে। তাহলে আমি আপনার গালিকে অপছন্দ করছি না ভাই। আমি বলছি আপনি যে কৌশল অবলম্বন করছেন, আমি জানি, আমরা জানি রাজনীতিকরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করে। তা আপনি যে কৌশল অবলম্বন করছেন, রাজনীতিকরা আসলে অন্তর থেকে কেউ তেমন জানে তারা যে এই জিনিসটা সে না বা এই জিনিসটা সে, তবুও তারা এই জিনিসটা বলে তাকে রাজনৈতিকভাবে হেনস্থা অথবা রাজনৈতিকভাবে জনগণের কাছে পরাজিত করতে চেষ্টা করে। কিন্তু আপনার এই কৌশল তো ভাই পচে গিয়েছে, সেটা পুরান হয়ে গিয়েছে। সুতরাং এই কৌশলে আর হবে না, আপনাকে অন্য কোনো কৌশল বেছে নিতে হবে। তারা দেখেন কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখল করে নিয়েছে। আপনি আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা ভাবেন, আপনাকে নির্বাচন বর্জন করতে হয়। আপনি যদি নিজেকে দাবি করেন আপনি বিএনপি সমর্থিত, বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল, তাহলে আপনাকে কেন নির্বাচন বর্জন করতে হবে? আপনি সারা দেশে আপনাদের ভোটের পার্সেন্টেজ যদি আপনি 2008-এর কথাও চিন্তা করেন, তাও তো 34% ভোট আছে আপনাদের সারা দেশে। তাহলে জামাতের ভোট কত পার্সেন্ট? আপনি জামাত তো আপনাদের সাথে ঐক্যজোট হিসেবে তখন নির্বাচন করেছিল। ঠিক আছে, আপনি তো বাদ দেন, 2001-এও বাদ দেন, আপনি 96 সালে অথবা এর আগে 91-তে আপনি জামাতের কথা চিন্তা করেন, তাদের ভোট কত পার্সেন্ট এই দেশে? তো 8% আর 9% ভোট নিয়ে যদি কেউ আপনাকে ঘায়েল করে ফেলে, আপনাকে বাধ্য করে নির্বাচন বর্জন করার জন্য, আপনার ছাত্র সংগঠনকে যদি বাধ্য করে নির্বাচন বর্জন করার জন্য, তাহলে আপনি কি মনে করেন আপনার কৌশল ঠিক আছে? বলেন। আপনি কৌশলের কাছে পরাজিত হয়ে গিয়েছেন। এই জন্য তো বলেছি জামাত শিবির রাজাকার, বিএনপিতে হাহাকার। আপনি কি ভেবেছেন পুরান কথা চালিয়ে দিবেন? বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক সচেতন হয়েছে, অনেক শিক্ষিত হয়েছে, শিক্ষার হার বাংলাদেশে বেড়েছে। এখন মানুষ বুদ্ধিভিত্তিক শিক্ষা অর্জন করে। এখন মানুষ এক কথায় গালি আর পছন্দ করে না, এক কথায় গালি আর পছন্দ করে না। জামাত শিবির রাজাকার এই কথার মানুষ পছন্দ করে না। এখন পছন্দ করে মানুষ ডিটেলস বলা, ডিটেলস শোনা, বিস্তারিত কেন এই কথা বলেছে, কেন এই কথা কোথা থেকে এসেছে, বিশ্লেষণ শুনে। আপনি কি কোনো বিশ্লেষণধর্মী কিছু করেন? আপনার এই যে আমি আজকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে অনলাইন যে প্ল্যাটফর্ম আছে, মিডিয়া সেল, বিএনপি মিডিয়া সেল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পাবলিসিটি পার্টি, এইসব আছে। আচ্ছা, আপনারা কি আন্দোলন নিউজের নাম শুনেছেন? বিএনপির একটা প্ল্যাটফর্ম ছিল অনলাইনে 2010-এর 8-এর নির্বাচনের পর থেকে, যখন বাংলাদেশে মিডিয়ার 15 সালে যখন তারেক রহমানের বক্তব্য এই দেশে বন্ধ করে দেওয়া হয়েছিল, নিষিদ্ধ ঘোষণা করেছিল আদালত থেকে, অথবা এর আগে আন্দোলন নিউজ নামক একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল। আমরা সেখানে খবর দেখেছি, তারেক রহমানের বক্তব্য শুনেছি আমরা সেখানে। আপনি আমার প্রোফাইলে যান, গিয়া দেখেন আমার এই প্রোফাইল 2010 সালে খোলা। এই 2010 সালের সর্বপ্রথম ফলোয়ার হলো জনাব তারেক রহমান।
দ্বিতীয় ফলোয়ার হলো খালেদা জিয়া। আপনি যান না আমার প্রোফাইলে গিয়ে দেখেন, যদিও তারেক রহমানের আইডি আগে খোলা, বেগম খালেদা জিয়ার আইডি পরে খোলা। আমি এই দুইটা আইডিকে ফলোয়ার, আমার সর্বপ্রথম ফলোয়ার, আপনি দেখেন গিয়ে ওখানে। তখন আমরা আন্দোলন নিউজ নামক একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল, ত্রিভুজ আকৃতির, এটার লোগো ছিল, এখনও আছে। আমি সেটাতে তারেক রহমানের বক্তব্য দেখতাম আমরা। আপনার তো তখন, এখন যারা ইয়াং, আমরা একবার বুড়া হয়ে যাই না, আমাদের 40 বছর হয়েছে, আমাদের জীবন থেকে 15-16 বছর হারিয়ে গিয়েছে এই দলকে সমর্থন করার জন্য। আমরা কোনো চাকরি পাইনি, যাই হোক এইসব কথা বলবো কেন, আজকে যে শিরোনামে বলেছি সেই কথা বলবো। তো আমরা তখন এই খবর দেখেছি, আন্দোলন নিউজে তারেক রহমানের বক্তব্য গোপনে গোপনে শুনেছি বাংলাদেশে থেকে। এই জন্য অনেক নির্যাতনে সহ্য করতে হয়েছে। অনেকেই জানে দলের, আমি জানিয়েছি তাদেরকে। তো যাই হোক, এখন শুনেন, আপনারা জামাত শিবির রাজাকার কোথা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুতে হারার কারণ আমরা রাত্র 8 সেপ্টেম্বর দিবাগত রাতে, অর্থাৎ 9 সেপ্টেম্বর রাতে 2টা-2:30 বাজে আমি সজাগ বিএনপি বাংলা ভিশনের একটা খবর দেখলাম, তাদের ফটো কার্ড দিয়েছে যে এই মামুন হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা, তিনি আবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ওনার অংশগ্রহণ ছিল। উনি ভিপি প্রার্থী, সভাপতি প্রার্থী, সহসভাপতি প্রার্থী ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনে। ওনার পক্ষে তারা প্রচার করতেছে যে তোমরা মামুন হোসেনকে ভোট দাও। বা ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্ম থেকে তারা আহ্বান করতেছে মামুন হোসেনকে তোমরা ভোট দাও। এর মানে তাকে তাদের প্রতিনিধি হিসেবে তারা নিয়েছে, মামুন হোসেন। আমি 2:30 বাজে এরকম একটা খবর দেখলাম, তারপর আমি নিজে একটা পোস্ট করলাম। আমি অনেকক্ষণ একটা ফটো কার্ড নিজেই বানালাম, বানিয়ে আমি খুব ভয় পেলাম এই ফটো কার্ডটা যদি প্লে করি, এখন যদি আমি দেই, এমন হচ্ছে আমি তো আমার ভিউয়ার খুব কম, আর আমি একেবারে যে কেউ টেনে খিচড়ে এনে ভিউ দিতে হবে। আমি পবিত্র কোরআন সম্পর্কে আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো জানি, হ্যাঁ, বা পবিত্র কোরআন আমি পড়ছি অর্থসহ। ইচ্ছা করলে আমি পবিত্র কোরআনের কথা যদি খালি আপনাদের সামনে প্রতিদিন বলি, আমার ভিউয়ার হু হু করে বাড়বে। কিন্তু আমি তো ওই পন্থী লোক না যে আমি পবিত্র কোরআনের একটা অক্ষরের বিনিময়ে কারোর কাছ থেকে বিনিময় নিব। যদিও আমার ফেসবুকটা মনিটাইজেশন করা, এখন মনিটাইজড, আমি এখান থেকে পয়সা পাই যদি আমি কথা বলি। কিন্তু পবিত্র কোরআনের অক্ষর বলে, অর্থ বলে কেউরে ইমোশনাল বানিয়ে আমি টাকা উপার্জনের পক্ষে না। এই জন্য আমি কিন্তু আগে 2-1টা কথা বলতাম ফেসবুকে পবিত্র কোরআনের অর্থ নিয়ে, পবিত্র কোরআন শরীফ নিয়ে, এখন আর বলি না। কেন বলি না? কারণ আমি বলবো আমার অন্তরের খবর তো আমি জানি, আর আল্লাহ তো ভালো জানেন, তিনি তো আমার অন্তরের খবর জানেন। হয়তোবা তিনি আমাকে গ্রেপ্তার করে ফেলবেন হাসরের ময়দানে, যে তুমি তো পবিত্র কোরআনের এই অর্থ বলেছিলা অর্থ উপার্জনের জন্য। তখন আমি কি জবাব দেব? আমার ইবাদত বন্দিগি যা আছে সব শেষ। যাই হোক, ওইসব বলতে যাব না। তো আমি বলেছিলাম যে এই পুরাণ কৌশল বাদ দিয়ে দেখেন কোন গবেষণামূলক কৌশল পান কিনা। তারা কিন্তু ঠিকই গবেষণা করেই তারা এত দূরে এগিয়ে গিয়েছে। এখন আসেন, আপনি অনেকে যুক্তি দিচ্ছেন, আমার বড় ভাই অনেকে আছেন, আমি তাদেরকে ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন, অর্থাৎ জাতীয়তাবাদী দল সমর্থিত এবং তার কর্মী এখন বর্তমানে বড় বড় তারা পদে আছে। তারা দেখেছি ওনারা লিখেছেন যে ডাকসু নির্বাচন একটা ওয়ার্ল্ড নির্বাচনের মতো, অথবা ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। অবশ্যই আমি সেটা মানি, ডাকসু নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। ইউনিভার্সিটির ভিতরে একরকম রাজনীতি, বাহিরে হলো আরেক রকম। কারণ আপনি চাইলেই জামাত শিবিরের লোকজন বিএনপিকে মোকাবেলা করতে পারবে না রাজধানীতে একা, চাইলেই পারবে না, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া। ওনাদের কথা ঠিক, কিন্তু আপনি কি জানেন ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার পর তাদের ভোট বেড়ে গিয়েছে প্রায় 10%? সেই কথা কি আপনার খেয়াল আছে? না, খেয়াল নেই। কেন নাই? আপনি তৃণমূলের একেবারে লয়ার লেভেলের নেতাকর্মী অথবা লয়ার লেভেলের সাথে আপনার যোগাযোগ খুব কম। আপনি চায়ের দোকানে বসেন না, আপনি বাজারে গিয়ে দেখেন না, আপনি হোটেলে যান না, বিভিন্ন রকম ওই যে অর্থাৎ যেখানে অর্থাৎ সর্বসাধারণের উপস্থিতি সেখানে যান না। আপনি গেলে দেখতে পাবেন কি জানেন, সেখানে প্রায় 10% ভোটার বেড়ে গিয়েছে তাদের। কেন? তারা যে পরবর্তী সময়ে একটা কর্মসূচি দিছে, এই যে সুক্রিয়া কর্মসূচি, মোনাজাত দুয়ার কর্মসূচি দিচ্ছে। আপনি জানেন আমাদের কালীকচ্ছ বাজারে আমি কখনো দেখি নাই জামাত শিবিরের কোনো মোনাজাত কর্মসূচিতে এত লোক, দুয়ার কর্মসূচিতে এত লোক। গতকাল আমি যেরকম দৃশ্য দেখেছি, গতকাল 10 সেপ্টেম্বর তাদের লোকারণ্য হয়।
তাদের লোকে লোকারণ্য হয়ে গিয়েছে, এত লোক তারা কালীকচ্ছ বাজারে। তো কেন তাদের এত লোক বৃদ্ধি পেল? ওই ডাকসু নির্বাচন দিয়ে তারা মানুষকে নিজের দিকে টেনে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, এখন আপনি বলবেন জামাত শিবির রাজাকার, তাহলে এই কথা দিয়ে আর হবে না। তবে এখন আসি হাহাকার। হাহাকার কি জিনিস? বাংলাদেশে যে জামাত শিবির আছে তারা কিভাবে এত সংখ্যাগরিষ্ঠতা পেল এই কয়েকদিন আগে তারা একটা সমাবেশ করেছে এই চক্রবর্তী উদ্যানে। এই সমাবেশে নিশ্চয়ই আপনারা দেখেছেন কত লোক হয়েছে, ঢাকা একেবারে লোকে লোকারণ্য হয়ে গিয়েছে। তাদের এত সমর্থন কিভাবে বাড়ে? আচ্ছা, এই কথাটা কিভাবে বাড়ে, এই কথাটা বলার আগে আমি ডাকসু নির্বাচনের জগন্নাথ হলের ফলাফলের একটু বিশ্লেষণ করে আসি। আপনি একটা বিষয় দেখেন, জগন্নাথ হলে অর্থাৎ আপনি মেঘমল্লার বসু জিএস পদপ্রার্থী ছিল ডাকসু নির্বাচনে। তো মেঘমল্লার বসু যখন জিএস অর্থাৎ আর সাধারণ সম্পাদক পদ ছিল তার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর বিএনপির সাধারণ সম্পাদক, আর আপনি যদি বলেন শিবিরের সাধারণ সম্পাদক, আর হলো আমাদের যে এনসিপি থেকে পদত্যাগ করেছেন উমামা ফাতেমা, ওনাকে সবাই এখন মোটামুটি অনেকেই বলে উনি বামপন্থী, বামজোট এরকম বলে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই বিষয়টা একটু দেখাই। দেখেন কাণ্ডটা কি হয়েছে। এখানে জিএস পদে মেঘমল্লার বসু পেয়েছে 1100-র বেশি ভোট। কত পেয়েছে আমি আপনাদেরকে বলি, আমি এই জিনিসটা একটু বিশ্লেষণ করব। জাস্ট দেখেন, জিএস পদে এই মেঘমল্লার বসে 1170 ভোট পেয়েছে। তারপরে তানভীর বাড়ি হামিম ছাত্রদলের উনি পেয়েছেন 398 ভোট ওই জগন্নাথ হলে। কত ব্যবধান আপনি একটা বিষয় লক্ষ্য করিয়েন। মেঘমল্লার বসু পেয়েছে 1170 ভোট, আর তানভীর বাড়ি হামিম পেয়েছে 398 ভোট। সেখানে আবু বাকের মজুমদার পেয়েছে 27 ভোট, বৈষম্য বিরোধী। আর আপনি আসেন ভিপি পদে, শিবিরের সমর্থিত সাদিক কায়েম উনি পেয়েছেন মাত্র 10 ভোট, যেখানে উনি অন্যান্য হলগুলিতে সবচেয়ে বেশি ভোট পেয়েছে। আচ্ছা, আবিদুল ইসলাম খান উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল, উনি পেয়েছেন 1276 ভোট। কোথায় পেয়েছে? জগন্নাথ হলে। আর উমামা ফাতেমা পেয়েছেন 271 ভোট। আচ্ছা, এখন আপনি যদি এইটার একটা বিশ্লেষণে আসেন, ছোট্ট একটা বিশ্লেষণ। আমি বলেছিলাম যে এই গবেষণামূলক এবং আপনি চিন্তা বুদ্ধিভিত্তিকভাবে আগাতে হবে। বাংলাদেশ আর এখন এক কথার গালি অথবা এক কথার প্রশংসা শুনে না। এখন শুনে কেন তুমি প্রশংসা করেছ, এই প্রশংসার উৎপত্তি কি, এখানে কি কোনো খরচ হয়েছে প্রশংসা করতে? তাহলে সেই খরচটা কোথা থেকে এসেছে? এইসব চিন্তা। এখন আর এক কথার কোনো কিছু মানুষ খায় না। ওই যে যাই হোক, এখন এটা বলবো না, আমি ওই দিকে যাব না। জাস্ট আমি এই কথাটা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আর এই জগন্নাথ হলের কথাটা বলি। দেখেন, ভিপি পদে আবিদুল ইসলাম উনি যে ভোটটা পেয়েছেন, উমামা ফাতেমা পেয়েছেন তার চেয়ে কম। আর সাদিক কায়েম কেন 10 ভোট পেল সেখানে আপনি একটু ভাবেন। কেন সাদিক কায়েম 10 ভোট পেল জগন্নাথ হলে? জগন্নাথ হল আমরা জানি এখানে হিন্দু ছাত্রদের একটা হল, হিন্দু স্টুডেন্টসরা সেখানে থাকে। তাহলে এখানে সাদিক কায়েম কেন 10 ভোট পাবে? কেন 10টা ভোট পাবে? উনি অন্য হলে যদি ভালো ভোট পেয়ে থাকে, সাদিক কায়েম এখানে কেন 10 ভোট পাবে? আচ্ছা, এটা গেল। আর এখন আসেন সাধারণ সম্পাদক পদ, সেখানে মেঘমল্লার বসু কেন 1170 ভোট পাবে? আর হামিম তিনি কত ভোট পেয়েছেন? তিনি পেয়েছেন 398 ভোট, পাকের মজুমদার মাত্র 27 ভোট। দেখেন, তারা কিন্তু নিজেরা ঠিক ঐক্যবদ্ধ। আপনারা যাদেরকে এখন বাম জোট বা অন্য সম্প্রদায়ের লোকের প্রতি যেভাবে ঝুঁকে পড়ছেন, আমি অনেক সাধুবাদ জানাই আপনাদেরকে,
অর্থাৎ আমাদের দেশে মুসলিমের পরে সংখ্যাগরিষ্ঠতায় হিন্দু সম্প্রদায়, অর্থাৎ প্রায় 5%, নিয়ার বাই 5%। এখন আপনি যদি এই কথায় আসেন, তাহলে আপনাকে একটা জিনিস দেখতে হবে, এই হিন্দু সম্প্রদায় ভোটটা কাকে দিয়েছে? এক হলে দিয়েছে মেঘমোল্লার বসুকে, আর না হয় দিয়েছে আবিদুল ইসলামকে। কেন? তারা এই দেশে ইসলামপন্থী যারা, যদি আপনি আমাকে কি বলেন আমি জানি না, আমি সেই অনেক আগে থেকে সেই বিশ্লেষণে আছি এবং গভীর পর্যবেক্ষণ করি, যেখানে যাই সেখানেই পর্যবেক্ষণ করি যে কোনো বিষয় নিয়ে। ঠিক একইভাবে এই সাম্প্রদায়িক ঐক্যের বিষয়টা পর্যবেক্ষণ করি। তারা দেখেন কি ঐক্যবদ্ধ, তারা মেঘমোল্লার বসুকে ঠিকই এখানে 1170 ভোট দিয়েছে, আর দিয়েছে হামিমকে 3 শতাধিক ভোট। কিন্তু সেখানে বাকের মজুমদার মাত্র কত ভোট পেয়েছে? 27 ভোট। কেন? বাকের মজুমদার কি তারা ইসলামপন্থী ভেবেছে? এটা আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, আর ভিপি পদে আবিদুল ইসলাম খান পেয়েছে 1170 ভোট, সরি 12 শতাধিক ভোট, আর সেখানে সাদিক কায়েম পেয়েছে 10 ভোট। তাহলে কি সাদিক কায়েমকে তারা ইসলামপন্থী ভেবেছে? আপনার কাছে প্রশ্ন। আচ্ছা, এখন এই বিষয়টা গেল। আপনি যদি আসেন যে আপনি যদি মনে করেন, আপনি নিজেই বলেছেন যে ইউনিভার্সিটির ভিতরে একরকম রাজনীতি, ইউনিভার্সিটির বাইরে হলো আরেক রকম রাজনীতি। তাহলে যদি ইউনিভার্সিটির ভিতরে একরকম রাজনীতি হয়ে থাকে আর বাইরে যদি আরেক রকম হয়ে থাকে, তাহলে আপনি কি মনে করেন যে আপনি সংখ্যাগরিষ্ঠের কথা বাদ দিয়ে সংখ্যালঘুদের দ্বারা জিতে যাবেন? ইউনিভার্সিটির ভিতরে জগন্নাথ হলে 2000 জন স্টুডেন্ট আছে, আমরা জানি। এই 2000-এর মধ্যে পার্সেন্টেজ হিসাব করলে জিএস পদে মেঘমোল্লার বসু 1170 ভোট আর 12 শতাধিক ভোট যদি বিপি পদে পেয়ে থাকে আবিদুল ইসলাম খান, তাহলে সারা বাংলাদেশে কি এইভাবে কি জগন্নাথ হলের মতো কি হিন্দু সম্প্রদায় আছে? আমি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কটাক্ষ করছি না ভাই, আপনারা আমার কথায় কষ্ট নিয়েন না। আমি জাস্ট একটা বিশ্লেষণ করছি, হিন্দু সম্প্রদায় কি সারা বাংলাদেশে এমনভাবে একটা জগন্নাথ হলের মতো আছে কি না, যে জগন্নাথ হলে 2000 জন আছে। এখন কি সারা বাংলাদেশে এমন হিন্দু সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠতা আছে কি না? আপনি হিন্দু সম্প্রদায়কে অবশ্যই তাদের অধিকার দিবেন। আপনি অবশ্যই দিতে হবে বামপন্থী যারা, তাদের অধিকার। আপনি আমাদের চাকমা, ওর নামটা আমি ভুলে গেলাম, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে বিজয় অর্জন করেছে, ওরে অবশ্যই আপনি তার অধিকার দিতে হবে। সেই সাথে আপনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে একরকম রাজনীতি, বাহিরে হলো আরেক রকম রাজনীতি। বাহিরে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়, এই মুসলিম সম্প্রদায়কে কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে বুদ্ধিবৃত্তি দ্বারা। আপনি যদি ওই যেই গালিতে মানুষ হাসিনাকে তাড়াইছে জামাত শিবির রাজাকার গালির জন্য, আপনি যদি সেই রাজাকার গালি আবার কেউ দেন, তাহলে কি এই দেশের মানুষ সেটা মেনে নিবে? আপনি কতজন আছেন যেখানে সবাই রাজাকার হয়ে গিয়েছিল 16-17 বছরে বাংলাদেশে? বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে আওয়ামী লীগের জন্য হাহাকার করতে করতে সে বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, দেশকে কীভাবে হস্তক্ষেপ করা যায়, কীভাবে আওয়ামী লীগের নেতাকে ফিরিয়ে আনা যায়। সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ রাজাকার হয়ে গিয়েছিল তখন, বঙ্গবীর কাদের সিদ্দিকী সহ তখন রাজাকার হয়ে গিয়েছিল, তাকে সহ হাসিনা রাজাকার বলেছিল। তিনি দুঃখ প্রকাশ করে বলেছিলেন, বঙ্গবন্ধুর কন্যা আমাকে রাজাকার বলে। যে তাদের পক্ষে ছিল না সেই হয়েছিল রাজাকার। তাহলে কি আপনি সেই কৌশল এখন আর কার্যকর হবে মনে করেন? ভাই, এখন মানুষে বলে না যে ঘরে যদি ছেলেকে বাপে শাসন করে, বা বাপকে যদি বাপের অন্যায়ের জন্য যদি ছেলে বলে বাবা এটা অন্যায়, তো ছেলে হয় তেজ্য পুত্র হতে হয়। আর যদি বাপ যদি ছেলেকে শাসন করে, তাহলে ছেলেকে এই বাপ ছেলের জন্য শত্রু হয়। আপনি আমাকে শত্রু ভাবতে পারেন, কিন্তু আমি আপনার শত্রু না। আমি বলছি এই পুরাণ কৌশল আর হবে না, বাংলাদেশে চলবে না। এই জিয়া পরিবারের যারাই বাংলাদেশে এখন বর্তমানে বিএনপির প্রকৃত বিএনপি অথবা 16-17 বছর যারা জিয়া পরিবারকে ভালোবেসেছে, সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন হয়েছে জিয়া পরিবারের উপর। এই দেশে সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে জিয়া পরিবারের উপর। জিয়া পরিবারকে শেষ করে দেওয়ার জন্য হাসিনা উঠে পড়ে লেগেছিল, তার ভারতীয় বাহিনীরা উঠে পড়ে লেগেছিল।
আপনি যেই হিন্দু সম্প্রদায়কে আজকে প্রাধান্য দিচ্ছেন বা দিবেন বলছেন, অথবা যেই বামপন্থীদেরকে আজকে আপনি বলতেছেন যে তারা আপনার আপন, তারাই একদিন আপনাকে শেষ করার জন্য হাসিনার সাথে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। কেন ঐক্যবদ্ধ হয়েছিল জানেন? এই দেশকে শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে শেষ করে দেওয়ার জন্য, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য। যদি তারা ভেবেছিল এই জিয়া পরিবারকে শেষ করে দিতে পারলে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আর টিকবে না, ভারত সেটাকে দখল করবে। অলরেডি চলেই গিয়েছিল, বাংলাদেশের সার্বভৌমত্ব প্রায় হারিয়ে গিয়েছিল। কারণ আপনারা যখনই বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল যখন কোনো আন্দোলন সংগ্রামের ডাক দিত, তখন তাদের স্থায়ী কমিটির সদস্য কয়জন মাঠে নামতো বলেন? আমি মনে করি এখনও জিয়া পরিবার ভক্ত যারা, তারা তো কখনোই জিয়া পরিবারকে ছেড়ে যাবে না, এমন প্রায় 20% অধিক আছে ভোট। কিন্তু যারা দুধের মাছি তারা কিন্তু সরে যাবে, ভাবতে হবে কথাটা। সংখ্যাগরিষ্ঠকে অবশ্যই আমি একবারে সিরিয়াস বলছি, সংখ্যাগরিষ্ঠকে নিজের দিকে টানতে হবে। ইউনিভার্সিটির কথা বাদ দিয়ে, ইউনিভার্সিটির ভিতরে একরকম রাজনীতি, বাইরে হলো আরেক রকম রাজনীতি। আমি কিন্তু জগন্নাথ হল দিয়ে সামান্য একটা উদাহরণ দিয়েছি। যদি আপনার বাহিরে জগন্নাথ হলের মতো এমন 100% যদি হিন্দু সম্প্রদায় থাকতো, তাহলে আপনি ওই ইউনিভার্সিটির ভিতরের মতো রাজনীতি করতে পারতেন বাহিরে, কিন্তু পারবেন না। সুতরাং আপনাকে বাহিরে যার সংখ্যাগরিষ্ঠতা বেশি তাকে আপনাকে সমর্থন দিতে হবে। আর এই বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থকে আপাতত আপনাকে হাইড রাখতে হবে। আপনি ইউনিভার্সিটির ভিতরে যদি ওই সম্প্রদায়কে বেশি মূল্যায়ন করেন, তাহলে বাহিরে সেটা প্রকাশ হলে ওই বাহিরের যে সম্প্রদায় আছে সংখ্যাগরিষ্ঠ, তারা কিন্তু আপনাদের প্রতি নাখুশ হয় এবং হয়েছে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে কি মারাত্মকভাবে আক্রমণাত্মক ভঙ্গিতে ছাত্রদলের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাহস, গণেশচন্দ্র রায় সাহস, তিনি কিভাবে খারাপ ব্যবহার করেছেন। এতে করে আপনাদের ইমেজ নষ্ট হয়েছে, অথচ দল থেকে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি। বরং কি হয়েছে কি না এটা জানি না, আপনারা যদি এটার পদক্ষেপটা মিনিমাম নিতেন, তাও আপনাদের মানে আরও বেশি ভালো হইতো। বাহিরে, ইউনিভার্সিটির বাহিরের রাজনীতিতে আপনারা তো আয়োসও করেন না কেউ। বলেছি জামাত শিবির রাজাকার, বিএনপিতে হাহাকার কিন্তু আরও অনেক হাহাকার আছে, বলবো আরও অনেক হাহাকার আছে। হাহাকার কি দেখেন, আপনি তৃণমূলে যান, একটা উপজেলা পর্যায়ে যান, উপজেলায় 4-5টা ভাগ বিএনপির মধ্যে। যারা ত্যাগী নেতাকর্মী তাদেরকে অনেক জায়গায় মূল্যায়ন করা হচ্ছে না। বিশেষ করে যদি মনে করে নেতা যে সে ভালো কিছু করে ফেলবে, তাহলে তাকে মূল্যায়ন করছে না। যদি মনে করে নেতা সে আমার পিছন ঘুরবে, আমাকে তেল দিবে, তাহলে নেতা তাকে টেনে নিয়েছে। তার এখন যোগ্যতা থাকুক আর না থাকুক। আর একটা বিষয় তো জানেন, একটা বিষয় তো ভালো করে জানি আমরা, এটা একবারে আমি ওই দিন লালবাগ থেকে কামরাঙ্গীর চর যে কোনো একটা গাছে গিয়েছিলাম, ওখান থেকে একটা রিক্সা দিয়ে আসছিলাম, কামরাঙ্গীর চর না, মোহাম্মদপুর গিয়েছিলাম। তো মোহাম্মদপুর থেকে আসার সময় আমি ইয়েতে নেমেছি, কোথায় সেকশন না কোথায় নেমেছি, তো ওখানে আমি একটা লেগুনা দিয়ে এসেছি, লেগুনা না অটো। যখন আমি এই যে ইয়েতে আসলাম, ওই যে কি এটাকে বলে, আরে লালবাগের এই একটা জায়গা, এখানে এসেছি পরে এই অটোওয়ালার কাছ থেকে উনি 50 টাকা নিয়ে বলেছে, ভাই একটু আগে এখানে এসেছিলেন। তারপর ওই গ্লাসের মধ্যে মার্কার দিয়ে কি লিখে দিয়ে গেল। এগুলি কি আপনারা লক্ষ্য করেন কোন ভাই এসেছিল? লক্ষ্য করছেন? এই ভাইয়েরা আপনাদেরকে শেষ করে দিবে। এই গণেশচন্দ্র রায় সাহসরা আপনাদেরকে শেষ করে দিবে। তারা আপনাদের বন্ধু হয় না, কখনোই হবে না। আপনি কি জানেন একটা কথা, 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন 18 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল। পরবর্তীতে 19 সেপ্টেম্বর 76 সদস্যের আহ্বায়ক কমিটি গঠন হয়েছিল, এবং সেই 76 সদস্যের আহ্বায়ক কমিটিতে 3 জন ছিলেন হিন্দু সম্প্রদায়ের। আপনি যদি পার্সেন্টেজ হিসাব করেন, তাহলে
3 জন ছিলেন, তাহলে কি হলো? কত পার্সেন্ট? 4%। 76-এর মধ্যে যদি 3 জন হয় তাহলে 4%। উনি শতকরা হিসাবেই এখানে আমরা যতটুকু দেখেছি নিয়েছিলেন। আমি আগেই বলেছি, আমি কখনোই কোনো সাম্প্রদায়িকতা পছন্দ করি না। কোনো সম্প্রদায়কে অন্যায়ভাবে কেউ অ্যাটাক করুক সেটাও পছন্দ করি না। ঠিক তেমনইভাবে এটাও পছন্দ করি না কোনো সম্প্রদায়ের অধিকার হরণ করে অন্য সম্প্রদায়কে আপনি উপরে উঠাবেন, তাদেরকে ভাসাবেন, তাদের ওই প্রভু ভারত আছে, তারা আপনাদেরকে পার করে দিবে। এই বাংলাদেশে আর হবে না এইসব। ভারতের রাজনীতি এই দেশে আর প্রাধান্য পাবো না। আপনারা দেখেন চারদিকে গুঞ্জন উঠেছে, ভারত নিজেই ভাঙতে বসেছে। প্রথমে কি হয়েছিল? শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, ইন্দোনেশিয়ার সাথে সামান্য শুনছিলাম, তারপর নেপালে হয়েছে, এখন শুনেন ফ্রান্সে কীরকম হচ্ছে, তারপর শুনতেছি ভারতেও নাকি শুরু হয়ে যাবে এই কাহিনী। সুতরাং ভারত আমাদেরকে পার করে দিবে না, অথবা ভারতের এদেশীয় প্রতিনিধিরা আমাদেরকে পার করে দিবে না। মানুষ বলতে আমি যদি বলি সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ যারা, তারাই এই দেশের মানুষ, আর বাকিরাও এই দেশের মানুষ। কিন্তু তাদেরকে যদি আপনি মূল্যায়ন করতে গিয়ে সংখ্যাগরিষ্ঠকে পিছনে ফেলান, আমি স্পষ্ট বলেছি ভাই, আমাকে এখন আপনি